স্বাগতম, শুভ সন্ধ্যা। দেখুন, হেলথ কেয়ার যেহেতু দেখলেন, ফলে শরীর স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান বলাই বাহুল্য, কিন্তু একদম গোড়াতেই বলি আর 5টা মেডিকেল প্রোগ্রাম সেটার মতন কিন্তু এটা নয়, একটু ভিন্ন ধরনের। মানে এখানে আপনাদের প্রশ্ন করার মতন অনেকটা সুযোগ থাকছে, নিজের রোগ অবশ্যই শুধুমাত্র প্রশ্ন করা নয়। দেখুন, আমাদের জীবনের অঙ্গাঙ্গিকভাবে কতগুলো রোগের ব্যাপার থাকে। যেমন ধরা যাক ক্রনিক রোগ, কারোর মাথা ধরে হেডেক, তাকে বলা হলো যে এটা সেই ওষুধ খাচ্ছে আবার হচ্ছে। এ তো গেল সাদা মাটা। সর্দি কাশি, 12 মাস সর্দি কাশি যখন তখন হচ্ছে, কিছুতেই কমছে না। তারপরে ধরুন গায়ে হাত পায়ে গাঁটে ব্যথা, এটা নিয়মিত হারে থাকে অর্থোপেডিক ডিপার্টমেন্টে। তারপর ধরুন আপনার যদি এমনটা হয় যে স্কিন ডিজিজ, এটা মারাত্মক একটা ব্যাপার, স্কিনের প্রবলেম, আপনি মলম টলম লাগালেন, ডাক্তারবাবু বলে দিলেন, তারপর আবার সেটা ফিরে এলো একই জায়গায় একই স্পটে। তো তারপরে আর যে দুটো আছে সেটা আমাদের এখন ঘরে ঘরে। একটি প্রেশার। আচ্ছা, প্রেশার থাকলে ডাক্তারবাবু বললেন যে একটা করে 0.5 অমুক খেয়ে নাও, বাড়লে সকালে বিকেলে একটা। কোলেস্টেরলের ব্যাপার থাকলে তার জন্য একটা। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন বড় জোর, রেড মিটটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, আর ডিম টিম ইত্যাদি মদ্যপান করবেন না, ব্যাস। কিন্তু সে ভদ্রলোক ঠিক আছে, বেঁচে তো থাকা যাবে। কিন্তু যেটা আমাদের মানে খুব ক্রুশিয়াল এবং নিয়মিতভাবে সেটা বাড়ছে, এবং তৃতীয় বিশ্বের মধ্যে ভারতবর্ষ একেবারে শীর্ষে থাকা। আমি রাজনৈতিক নেতা যত আমার চেনাশোনা বন্ধুবান্ধব এদিক ওদিক দেখি, তার মধ্যে 80%-এরই এই রোগটা আছে। তা না হচ্ছে ব্লাড সুগার। মানে এটা যে কোন বয়সে আসবে বলা খুব দুষ্কর। এমন হতে পারে যে 30-32 কি তারও নিচে, কি 40। কি হয় জানেন তো, মানে খুব একটা বিষণ্ণতা আপনাকে চেপে ধরবে। বিষণ্ণতাটা কীরকম, যে আপনার সঙ্গে সঙ্গে মনে হবে, যে মুহূর্তে সেটা ধরা পড়বে, ডাক্তারবাবু যে মুহূর্তে ওষুধটা দেবেন, আপনার মনে হবে যে কোনো দিন আমার তো হয়ে আসবে, আর কতদিন। হাজার গন্ডে এটা খেও না, ওটা করো না, এটা ভেবো না, এটা চিন্তা করো না, করতে 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 একটা ইয়াং ছেলের থেকে শুরু করে একটা মধ্যবয়সীর মধ্যে একটা এমন ফ্রাস্ট্রেশন চলে আসে যে তখন সেই ঋত্বিক ঘটকের শতবর্ষ চলছে। সে নিতা বলেছিল না, আমি বাঁচতে চাই দাদা, আমি বাঁচতে চাই। সেরকমই ডায়াবেটিসের রুগীদের কাছে একটু ইয়াং থেকে শুরু করে মিড এজে একটা কথাই তারা বলে, ডাক্তারবাবু আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। তো এটা কি করে আসছে এবং কেন এতটা প্যারামিটার বাড়ছে, এবং এটার সঙ্গে রিলেটেড অনেকগুলো রোগ রয়েছে, যেমন কিডনি রয়েছে, এমনকি আপনার লিভারের গন্ডগোল হতে পারে, এমনকি আপনার স্কিন বা চোখ 12টা বেজে যেতে পারে। ভয় দেখাবার জন্য একটি কথাও বলছি না, কারণ যিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন তিনি ব্যতিক্রমী। হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর স্যার ডক্টর রাজদীপ দত্ত, অ্যান্ড হি ইজ এ প্রফেসর। ওয়েলকাম স্যার। ধন্যবাদ। আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমিও খুব আপ্লুত। একটা কথা বলি যে আপনার নানান দিক থেকে শুরু করা যেতে পারে। আমি যেটা শুরুতেই বললেন যে ক্রনিক রোগ, তার মধ্যে আমি সুগারটাকেই ধরছি। দেখুন, সুগার হলে কি হচ্ছে, ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, ডাক্তারবাবু একটা প্রথম হালকা ওষুধ দিলেন, কেমন আছেন, সুগারটা টেস্ট করিয়েছেন, মানে একটা আতঙ্কের ব্যাপার আর কি। হ্যাঁ করিয়েছি, কত হলো, না পিপিতে দেখা যাচ্ছে 210, একটু ভালো আছেন। আর 210টা তো স্বাভাবিক না, কি আশ্চর্য। আচ্ছা, ফাস্টিংয়ে কত আছে, 160, একটু কমালে ভালো হতো। এই চলছে ধারাবাহিকভাবে। যখন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে মেডিসিন বাড়ছে, তারপরে কন্ট্রোলের বাইরে চলে গেলে ইনসুলিন। এটা জীবন, এর কি কোনো বিকল্প নেই স্যার? I must take the opportunity to give him thanks and give a big congratulation to Dr. Datta, যে তিনি এমন একটি উপাধি পেয়েছেন যেটা স্যার উপাধি ফ্রম ব্রিটেন। স্যার তো ব্রিটিশরা দেয়, তো সুতরাং সেরকম একজন মর্যাদা সম্পন্ন মানুষ কিন্তু আজকে আমাদের মধ্যে। ইয়েস, ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ। তো দেখুন, আজকে ডায়াবেটিসটাকে যদি আমরা ভালো করে দেখি, মানে সুগারটা নিয়ে, বেসিক্যালি লোকে না একটা জিনিস ভাবে যে সুগারটা বেড়ে গেছে মানেই আমার ডায়াবেটিস হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ডায়াবেটিসের মূল ভাষাটা কি সেটাই এখনো পর্যন্ত মানুষ ভেবে উঠতে পারেনি, বুঝে উঠতে পারেনি।
এবং তাদেরকে রেদার বলাও হয় না সেরকমভাবে। এটা বেসিক্যালি একটা হরমোনাল ডিসফাংশনের দ্বারা তৈরি একটা মেটাবলিক ডিসঅর্ডার। হরমোন ডিসফাংশন কেন? ইনসুলিন যে হরমোন তার অনিয়মিততা, এবং মেটাবলিক ডিসঅর্ডার কেন? বিভিন্ন জায়গায় মেটাবলিজম জনিত যে সমস্যা হয়, সুগার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, এই যে ডিসফাংশন, এই যে ডিসঅর্ডার, এটা দ্বারা তৈরি। তো আমার হচ্ছে কেন? এই যে এখানে একটা কনসেপ্ট আছে, খুব সুন্দর কনসেপ্ট, আপনার শুনলে ভালো লাগবে। আমাদের এই যে আপনি বললেন না ফাস্টিং পিপি নেওয়া হয়, তো বেসিক্যালি কি হয়, বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়, ওষুধ দিয়ে ব্লাড সুগারটাকে ম্যানেজ করে দেওয়া হয়। তাই তো করা হয়। এবং তাতে মানুষ ভাবে যে আমি সুস্থ আছি, কিন্তু যে হরমোনটা, যে ইনসুলিন হরমোনটা, যেটার কারণে হচ্ছে, সেই হরমোনটা বেরোচ্ছে কোথা থেকে? না প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস থেকে যদি হরমোনটা বেরোয়, তাহলে সোর্সটাকে, তা প্যানক্রিয়াসের থেকে যদি হরমোনটা বেরোয়, তাহলে সবার আগে তো প্যানক্রিয়াসের কে তৈরি করছে হরমোনটা? মানে জেনারেটরটা কে? বিটা সেল হচ্ছে কি জেনারেটর, মানে ওই জেনারেটরে তেল দিলে তবে আলটিমেট বিদ্যুৎ মানে হচ্ছে কি ইনসুলিন। তো হরমোনটা ওইভাবে বেরোচ্ছে। তো এবার কথা হচ্ছে কি, প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট না করে, মানে প্যানক্রিয়াস থেকে কতটা ইনসুলিন বেরোচ্ছে বা না বেরোচ্ছে সেটা ট্রিটমেন্ট না করে, রক্তে ব্লাড সুগারটাকে ম্যানেজ করা হচ্ছে, যার ফলে এই যে ডিসফাংশন, প্যানক্রিয়াসের যে ডিসঅর্ডার, এটা মেটাবলিক ডিসঅর্ডার ফর দ্য লং পিরিয়ড, মানে প্রলং টাইমে এই ডিসঅর্ডারটা কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে ওই ওষুধ দিয়ে যে ম্যানেজমেন্ট, ওটা কিন্তু আর বেশি দিন স্থায়ী হচ্ছে না, 2-5 বছর, 10 বছর, আর তারপরেই নেমে আসছে কিন্তু বিভীষিকা, যেটা কিন্তু হওয়া উচিত না। যদি এই জায়গাগুলোকে ম্যানেজ করে দেওয়া যায়, মানে সঠিক প্যানক্রিয়াসের টেস্ট করে, সঠিক বিটা সেল দেখে, এবং সঠিক ইনসুলিন আদৌ বেরোচ্ছে কি বেরোচ্ছে না, এইগুলো দেখলে আপনি না অবাক হয়ে যাবেন। মানে আমার রিসার্চে যে জিনিসগুলো উঠে এসছে, মজার কথা, আমি রিসার্চের ব্যাপারটা শুনতে চাই, কিন্তু তার আগে বোধহয় কোনো দর্শক রয়েছেন এর ফোনে। হ্যালো বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুপ্রিয় ঘোষ বলছি বারাসাত থেকে। হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর একজন পেশেন্ট। হ্যাঁ আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, তো ডাক্তারবাবুর আন্ডারে আমি বহুদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছি। হ্যাঁ, তো আমি মানে একজন ব্লাড সুগার পেশেন্ট, তার সঙ্গে হচ্ছে আমি একজন মানে প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনছি, বলে যান। হ্যাঁ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট। আপনি আছেন কেমন? হ্যাঁ, এখন ব্লাড সুগার লেভেল একদম কম, মানে ইনসুলিন ট্যাপার ডাউন করতে করতে আর নেই। এখন আর ট্যাপার ডাউন করতে করতে মানে এমন জায়গায় চলে গেছে, মেডিসিন সব বাদ চলে গেছে। উনি আমাকে যেটা ট্রিটমেন্ট শুরু করলেন ফার্স্ট টাইম, সেটা হচ্ছে ইমুজেন্স এবং নোভা, এই দুটো দিয়ে আমাকে ট্রিটমেন্টটা শুরু করলেন ইমিউনিটি বুস্টিং এর জন্য। ভীষণ ভালো রেজাল্ট পেলাম। তারপরে বললেন এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নিতে হবে। এই হচ্ছে ওনার ট্রিটমেন্ট শুরু হলো। পরের দিন মানে 14 ঘন্টার গ্যাপে বেশ সুন্দর করে একটা আমাকে সাজেশন দিলেন। এবার আমি ওনার কাছে গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেক বড় জিনিস পেয়েছি। সেটা হচ্ছে যে মানসিক একটা জোর পেয়েছি। জোরটা কি? মাথায় কিছু হয়নি, আপনার শুনুন তো, কিচ্ছু হয়নি, একদম মানে সব ঠিক হয়ে যাবে, সব নর্মাল হবে, সব একদম নর্মাল জীবনে। আমি কিভাবে মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট ছিলাম, সেই জায়গা থেকে। আপনার কি এখন আর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে? একদম না, আমি একদম পুরো সুস্থ। মানে 6 মাস আগে তো আপনি ভাবছিলেন আপনি হায়দ্রাবাদে গিয়ে প্যানক্রিয়াসের অপারেশন করাবেন। একদম চলে গিয়েছিলাম ডাক্তারবাবু। ইভেন নট অনলি দ্যাট, আজকের দিনে আমার জামাইবাবু ওনার আন্ডারে একটা হসপিটালে ভর্তি করেছেন, মানে যেখানে সিওপিডির পেশেন্ট উনি, ঠিক আছে, সিওপিডির পেশেন্ট উনি, মানে লক্ষ লক্ষ টাকা বছরে খরচা করতেন, মানে এক বছরে 4-5 বার বড় বড় নার্সিং হোমে। আচ্ছা স্যার, আপনার কথা শুনলে ডাক্তারবাবুর কথা আজকে আর শোনা যাবে না, সুতরাং আরেক সময় আবার নেক্সট যখন বসবো শুনবো। আমি একটু আপনাকে ইন্ট্রোডিউস করতে চাই, হ্যাঁ, যেটা অত্যন্ত প্রয়োজন, কারণ উনি মুগ্ধ হয়ে গেছেন, আবেগতাড়িত হয়ে গেছেন। একটা লোকের যদি সুগার না থাকে, সুগারওয়ালা, এরকম তো আমি জন্মে শুনিনি। যাই হোক, তো সেইটে
আমি প্রথম জানতে চাইবো যে এই যে আপনার স্যার উপাধিটা পেলেন, এটা চলার পথটা কিভাবে হলো? দেখুন, আমাদের তো প্রথমে এটা তো একটা রিগোরাস, মানে 20 বছরের মানে রিসার্চ ওয়ার্ক। এটার পিছনে স্যারটা তো আজকে দেখছেন, 2023 2024 এই সময় স্যার দেখছেন, কিন্তু তার আগে রিসার্চ ওয়ার্কটাকে দেখতে হবে। আমি দীর্ঘদিন এই ইনসুলিনটা কাজ করছে না কেন, হ্যাঁ, এই যে মজার কথাটা যেটা আমি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, দর্শকরাও শুনলে অবাক হয়ে যাবেন। আমরা একটা টেস্ট করাই, যে টেস্টটা অন্য ডাক্তাররা সাধারণত করেন, আমি ওপেন আপনাদের চ্যানেলেই বলছি যাতে অনেকে মানুষ এটা করতে পারেন। ফাস্টিং পিপি HbA1c ছাড়া আমি একটা টেস্ট করাই, তার নাম হচ্ছে গিয়ে হোমা IR এবং সি পেপটাইড। এখানে আমরা দেখি যে বিটা সেল পার্সেন্টেজ কত আছে, মানে যে বিটা সেল ইনসুলিন তৈরি করে। এবং আপনারা জানলে খুশি হবেন যে 30% যদি বিটা সেল অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার বডি ওয়েট অনুযায়ী যেটা ইনসুলিন বেরোনোর কথা সেটা বেরোয়। বুঝতে পেরেছেন? ফাস্টিংয়ে নিতে হয় এই টেস্টটা। তো এই টেস্টটার পরে আপনি যে ইনসুলিনটা যেই দেখবেন বেশিরভাগ লোকেরই 55-60 এরকম বেরোচ্ছে। তাহলে আপনি তো দ্বিতীয় প্রশ্ন আসা উচিত যে ইনসুলিনটা তো যখন বেরোচ্ছে, তাহলে রক্তে ব্লাড সুগারটা বেড়ে আছে কেন? এইখানে হচ্ছে গিয়ে এই যে হোমা IR যে টেস্টটা, এই টেস্টার মাধ্যমে IR মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা টেস্ট করি। যে টেস্টার মাধ্যমে আমরা দেখি যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে থাকার কারণে এই যে ইনসুলিনটা সেল পর্যন্ত সিক্রিয়েট করতে পারে না, যার ফলে ওইখানে একটা অবস্ট্রাকশন তৈরি হয়। এবং এই যে উনি বলছিলেন না যে আমার রিসার্চ প্রোডাক্ট, এবং রিসার্চ প্রোডাক্টটাকে বানিয়েছি যাতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা যাতে কমে যায়। এবং এগুলো সবই GLP টেস্ট, এবং এটা দীর্ঘদিনের মানে আমার রিসার্চ এমনভাবে তৈরি করেছি যেটা প্লান্ট বেসড এবং যেটা শরীরে কোনো সাইড এফেক্ট যাবে না, এবং যেটার জন্য GLP টেস্ট এবং বিভিন্ন ধরনের যে উচ্চমানের যে টেস্টগুলো, মানে GLP বা মনে করুন USFDA অ্যাপ্রুভাল, এথিক্যাল অ্যাপ্রুভাল কমিটি রিপোর্টস, এগুলো সব তৈরি করে, এবং পেটেন্ট, অবশ্যই পেটেন্ট এবং জার্নাল, এগুলো আপনি করলেন? এগুলো সব আমরা করেছি, আমি করেছি। এবং আমার করার ফলে এটা দীর্ঘদিনের রিসার্চ ওয়ার্ক, এবং জিনের ওপর তার কি এফেক্ট আসছে, ব্লাডে কি এফেক্ট আসছে, হিউম্যান সেলে তার কি এফেক্ট আসছে, এগুলো সব দেখে এগুলোকে একটা জায়গায় সাম আপ করে আমি এটাকে ডেভেলপ করি। তখন এটা যখন আমি পেশেন্টদেরকে দেওয়া শুরু করি, তখন দেখি এটা কিন্তু খুব ভালো কাজ করছে, যেটা উনি এক্ষুনি বলছিলেন। সেটা কি মেডিসিনের আকারে? মেডিসিন বললে ভুল হবে, এটা নিউট্রাসিউটিক্যালসের আকারে। মানে সেটা কি, ব্যাপারটা কি, মানে সেটা কি আমাকে খেতে হবে? হ্যাঁ, সেটা খেতেই হবে। সেটা জলে গুলে খেতে হয়, হ্যাঁ, কখনো বা ট্যাবলেটস আছে বা ক্যাপসুলস আছে, সেটা খেতে হয়, ঠিক আছে। তো বাট এইগুলো কোনো সাইড এফেক্টস ছাড়ে না, তার কারণ তার যে হেভি মেটাল টক্সিসিটি, সেটাও কিন্তু রিপোর্ট আমার কাছে। কিন্তু মেডিকেল মানে কিছু মনে করবেন না, আপনাদের অ্যালোপ্যাথিতে তো মানে যেটা পড়ে আপনি এসেছেন না, দেখুন এখানে তো সবকটারই সাইড এফেক্ট আছে। হ্যাঁ, ডেফিনেটলি। ধরুন প্রেশার, আমার প্রেশার আছে, আমার পা ফুলে যায় মাঝে মাঝে, হ্যাঁ, যে পাটা ঝুলিয়ে থাকলে, তো এটা তো সাইড এফেক্ট। একদমই তাই, সাইড এফেক্ট। কিন্তু এক্ষেত্রে কি হয়, আমার এখানে একটা বিশেষ টেকনোলজি ইউজড হয়েছে, যেটা আমার নিজস্ব টেকনোলজি, সেটা হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজি। আচ্ছা, এই ন্যানো টেকনোলজি দিয়ে আমি কেরিয়ার ড্রাগকে এত ছোট করে দিয়েছি, প্লান্ট বেসড, এটা কিন্তু প্লান্ট বেসড, ঠিক আছে, মানে গাছ থেকে নেওয়া, যার ফলে ওর যে হেভি মেটাল টক্সিসিটি আছে সেটাকে আমরা 4 স্টেজ পিউরিফিকেশন, বায়োঅ্যাবিলিটি করে 4 স্টেজ পিউরিফিকেশন করে বেশিরভাগটাই বার করে দেওয়া হয়েছে। তারপরে ন্যানো এনক্যাপসুলেশন এবং ন্যানো পলিমার এনক্যাপসুলেশন করে আমি কিন্তু সেই যে মেডিসিন সাপ্লিমেন্টটাকে মানুষের ব্যবহারের উপযোগী করে দিয়েছি। সেটা কি খানিকটা হার্বালের মতন? হার্বাল তো বলাই যেতে পারে, কারণ হার্বস থেকেই যেহেতু তৈরি, তাই হার্বাল বলছেন তো আপনি। হ্যাঁ, হার্বাল তো দেখুন এভরিথিং এ হার্বাল। আপনি যদি অ্যালোপ্যাথিতে যান, আপনি কুইনাইনের কথা ধরুন, সিনকোনা গাছ, আমি পার্টিকুলারলি মানে আপনার কিন্তু কোনো কেমিক্যাল সল্ট মিশাইনি, ওইটার জন্যই। হ্যাঁ, একদম। মানে হার্বালের স্পেশালিস্টরা তো বলেন যে আমরা কোনো কেমিক্যালের না, এখানে একটা গন্ডগোল আছে, এখানেও একটা গন্ডগোল আছে, এটা আমি একটু বলি। সব হার্বালই যে টক্সিক হয়, ম্যাক্সিমাম হার্বালের মধ্যেই কিন্তু থাকে, টক্সিসিটিটা পাওয়া যায়। তার কারণটা কি, আপনি যদি অর্গানিক মাটি, অর্গানিকও সবকিছু দিয়ে দেন, এই যে আমাদের চারিপাশের যে এয়ার, যেটা গাছ গ্রহণ করছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তার মধ্যে PM লেভেল থাকে 2.5, মানে যত সমস্ত হেভি মেটাল, কার্বন মনোক্সাইড, মলিবডেনাম, আরও সমস্ত বিভিন্ন খারাপ যে এলিমেন্টগুলো, সেগুলো তো গাছ শোষণ করছে, এবং গাছের তো কোনো ফিল্টার করার কোনো জায়গা নেই, সে তো তার জাইলেম ফ্লেমেই রাখবে। এবার বেশিরভাগ হার্বাল যদি সেটা গুঁড়ো করে বেটে ঘুঁটে যদি কিছু বানায়, তাতে তো প্রলং দেখে সাইড এফেক্ট থাকবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু ওই জায়গা থেকেও আমি কিন্তু আলাদা,
আমি ন্যানো টেকনোলজি দিয়ে বায়োস্টেজ ফিল্টারেশন করে সেইগুলোকে সব সরিয়ে দিয়েছি এবং ন্যানো এনক্যাপসুলেশন করে ব্লাডের থেকে প্রায় 20,000 গুণ ছোট ন্যানো পার্টিকেলে কনভার্ট করে দেওয়া হয়েছে। এবং করে ওটা যখনই শরীরের মধ্যে ঢোকে, আপনার যদি ব্লাডে বিভিন্ন ধরনের অবস্ট্রাকশনস থাকতে পারে, কারোর ওপেন হার্ট সার্জারি হতে পারে, কারো বিভিন্ন ধরনের, তাদের ক্ষেত্রেও এটা খুব সুন্দরভাবে সেলে ঢুকে যায়, যার ফলে কেরিয়ার ড্রাগটা সেলে ঢুকে গেল। এবং বেশিরভাগ পার্টটাই থাকে হচ্ছে গিয়ে ফাইবার এনক্যাপসুলেট করা থাকে। ফাইবারটা কি হলো, ওই টক্সিসিটিগুলোকে ধরে এমপ্যাকিং করে ও কি করলো, সোজা বড় হয়ে যায়, যেহেতু পলিমার এনক্যাপসুলেশন করা। তার মানে ন্যানো এনক্যাপসুলেশন, ন্যানো টেকনোলজি করা হচ্ছে কেরিয়ার ড্রাগটাকে, মানে যে ড্রাগটা আপনার ভেতরে গিয়ে কাজ করবে সেটাকে ছোট করে দিচ্ছি, আর যে পোর্শনটা টক্সিন পাচ্ছে সেটার সাথে ফাইবারকে এনক্যাপসুলেট করিয়ে দিচ্ছি, মানে বড় করে দিচ্ছি। তাহলে সেটা আর ব্লাডের মধ্যে ঢুকতে পারছে না, যার ফলে সেটা ডাইরেক্ট প্যানক্রিয়াস থেকে না গিয়ে ডাইরেক্ট স্টমাক হয়ে, ইন্টেস্টাইন হয়ে ঝাড়ু মারতে মারতে আপনার একদম ইন্টেস্টাইনকে ক্লিয়ার করে বাইপাস করে দিলেন। একদমই তাই, এটাকে বাইপাস করাই বলে। সো দিস টেকনোলজি হ্যাজ বিন ইউজড। এবার এটা যেহেতু সমস্ত ড্রাগে থাকে না, ইভেন এখন অনেক কিছু ইয়েতেও কাজ হচ্ছে, অ্যালোপ্যাথির ওপরেও কাজ হচ্ছে। বিলেতের লোকেরা শুনবো, তার আগে আরেকটা ফোন নিয়ে নিই। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি একটু এই প্রোগ্রামটা দেখছিলাম, দেখে আমি ডক্টর বুকে দুটো প্রশ্ন করতে চাই। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে, আমার যে ভগ্নিপতি, ওনার বয়স হচ্ছে ওই 48। আচ্ছা। ইদানিং বেশি দিনের ঘটনা নয়, সপ্তাহখানেক পর মানে আগে জানা গেল প্যানক্রিয়াসের সমস্যা, পেট ব্যথা নিয়ে। আমরা জানতামও না। এখন কোন একটা জায়গায় ভর্তি আছে, সেখান থেকে অপারেশনের কথাই বলছে। আমি প্রোগ্রাম শুনছি এতক্ষণ ধরে। এই মুহূর্তে আমি অপারেশন করতে চাইছি না। সুগার আছে? এর উপায়, সুগারটা নেই, কিন্তু প্যানক্রিয়াসে যে এমন অবস্থা বলে ডাক্তার বলছে যে অপারেশন করা মুশকিল। কি হবে? ঠিক আছে, আমরা উত্তর নিচ্ছি। কি করব? উনি যেটা বললেন, প্যানক্রিয়াসে যদি প্রবলেম থাকে তাহলে অটোমেটিক্যালি প্যানক্রিয়াসের বিটা সেল ড্যামেজ হবে। ঠিক আছে, যেটা ওনার কাছে রিপোর্টও আছে, ইউএসজি রিপোর্ট এগুলো আছে, কিন্তু ওই রিপোর্টেও শো করছে যে প্যানক্রিয়াস ডিসঅর্ডার হয়ে আছে। প্যানক্রিয়াস ডিসঅর্ডার, প্যানক্রিয়াসের বেশিরভাগ পার্টটাই হচ্ছে কি আপনার বিটা সেল অলরেডি ডিসঅর্ডার হয়ে আছে। আমি যে টেস্ট করলাম, আমি সেই টেস্টগুলো ওনাকে আমি রিকোয়েস্ট করবো, আপনি আমার ক্লিনিকে নিচে যে স্ক্রলিং নাম্বার যাচ্ছে সেই স্ক্রলিং নাম্বারে আপনি যোগাযোগ করুন এবং যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আই উইল টেক দিস ম্যাটার উইথ ভেরি সিরিয়াসলি। হ্যাঁ, এবং হচ্ছে কি, ওই যে প্যানক্রিয়াসের যে ডিসঅর্ডার, যার ফলে ইনসুলিন ডিস্টার্ব হওয়া শুরু করবে, এবং ইনসুলিন ডিস্টার্ব হওয়া শুরু হলে এবার কিন্তু অটোমেটিক্যালি টাইপ 1 ডায়াবেটিসের দিকে যাবে। এবং তার সাথে সাথে প্যানক্রিয়াসের ডিসঅর্ডার যেহেতু, অতএব ওইখানে দুটো প্যানক্রিয়াসের গেটওয়ে আছে, সেই গেটওয়ে ওনার যেহেতু ইমবালজ হয়ে আছে, অতএব ওখানে একটা ব্যথা তৈরি হবে, এবং সেই ব্যথাটাকেই ম্যানেজমেন্ট করার জন্য অপারেশনের দরকার পড়ে। এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনে গেলে তার সাকসেস চান্স কিন্তু খুব একটা ভালো থাকে না। না, তার তো একটা ড্যামেজই হয়ে থাকছে, তাকে তো এত বেশি কেয়ারফুলি বাকি জীবনটা কাটাতে হচ্ছে, তার থেকে না থাকা ভালো। হ্যাঁ, তো এর জন্যই ওনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি একবার আমাদের নিচে যে স্ক্রলিং নাম্বারগুলো যাচ্ছে, আপনি যেখান থেকেই থাকুন না কেন, আমি অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি, তো অফলাইন এলে ভালো হয়। তো অফলাইনে আপনি ওই নাম্বারে বুকিং করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাকে। হ্যাঁ, তো আমাদের আলোচনার জায়গাটা কিন্তু আমি জেনারেল দর্শকদের কাছে বলছি যে আপনার যদি ব্লাড সুগারের ভয়াবহতা থাকে, মানে খুব সুগার বাড়ছে কমছে, টেনশনে রয়েছেন, প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম যদি থাকে, এমনকি লিভারের প্রবলেমও যদি থাকে, একদম সবই তো কাছাকাছি একটা জায়গার মধ্যেই ঘুরঘুর করছে, একদম, বা কিডনির প্রবলেম যদি থাকে, একদম। হ্যাঁ, তো আপনারা অবশ্যই ফোন করতে পারেন এবং ফোন করে ডাক্তারবাবুর কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনারা দেখুন তলায় ফোন নাম্বার যাচ্ছে, এবং আপনি এখন মানে কোথায় পাওয়া যাচ্ছে, কারণ আপনাকে পাওয়ার মতন একটা তো দরকার। আপনি বিলেতে ঘুরে এলেন, তারা আপনার উপর এত খুশি হলেন যে আপনি এখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট নিয়ে ঘুরছেন, যে ইউ ক্যান গো এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, at least 126 or 136 countries, যেখানে আপনি একটা উইদাউট ভিসা যেতে পারি, উইদাউট ভিসা আপনি যেতে পারেন। আপনার সেই সম্মানটা আপনি পেয়েছেন। আমরা ভিভিয়ান রিচার্ডসের স্যার উপাধির সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছিলাম যে ভিভিয়ান রিচার্ডস ক্যান গো এনিওয়্যার, ক্রিকেট কান্ট্রি, কিন্তু উনি কিন্তু সেরকম না, উনি যে কোনো কান্ট্রিতেই যেতে পারেন অ্যাজ অ্যান অ্যাম্বাসাডার, এবং সেটা তো বটেই, অ্যাম্বাসাডার না হলে আর ওই পাসপোর্ট পাবেন কেন? একদমই তাই।
তো আপনার এখানে কোথায় কি দেখানো যাবে? মেন আমার এখানে কলকাতাতে এয়ারপোর্টের কাছে পানিনি হেলথ কেয়ার, আমার একটা পানিনি হেলথ কেয়ার করা রয়েছে, আমার ওখানে ক্লিনিক রয়েছে। আমার দিল্লিতেও ক্লিনিক রয়েছে, সিআর পার্কে দিল্লিতে ক্লিনিক রয়েছে। আর একটা ক্লিনিক আমার মেরিন ড্রাইভে আছে, মানে মুম্বাই। আপনার কলকাতার একদম হার্ট অফ দ্য সিটি এয়ারপোর্টের একদম এয়ারপোর্টে আছে কাছে। দিল্লির চিত্তরঞ্জন পার্ক, দিল্লির যে কোনো মানুষ ফোন করতে পারেন। এবং বম্বেতে মেরিন ড্রাইভ, মানে সব থেকে সফিস্টিকেটেড প্লেস মেরিন ড্রাইভ। একটা ফোন আছে, দেখে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ বলুন। আমি গড়িয়া বোড়াল থেকে বলছি, সুমনা পাল। হ্যাঁ ডাক্তারবাবুকে নমস্কার। আমি অনুষ্ঠানটা শুনছিলাম পুরো। ডাক্তারবাবু, আমি বলছিলাম আমি 12 বছর ধরে সুগারের পেশেন্ট। আমার পিপিটা এখন 12 বছর ধরে সুগারের পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট। তা আমি এমনি সুগারটা পিপিটা 300 এসছে এবার, আর ফাস্টিংটা 100 মানে 62 এরকম হবে। আপনার ওয়েট কত? ওয়েটটা 70। কত? 70 মানে 70। হাইট কত? হাইটটা তো মানে 5 ফুট 2 বা 3 হবে। 5 ফুট 2 বা 3 এরকম হবে হয়তো। আমার খুব সম্ভবত, আমার যা ধারণা, এটা আমি এখান থেকে বসে বলে দিচ্ছি, আপনার ইনসুলিনের শর্টেজ নেই না। এটা উনি টেস্ট করলেই পাবেন। যে টেস্টটা বললাম, সি পেপটাইড এবং হোমা আইআর, এই দুটো টেস্ট করুন, আপনি পেয়ে যাবেন। আপনার ইনসুলিন দেখবেন ঠিকঠাক বেরোচ্ছে। অর্থাৎ প্রলং সাইড এফেক্ট যুক্ত ওষুধ খাবার জন্য এই ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। ওনার দরকার প্রপার ম্যানেজমেন্ট। হি ক্যান রিকভার ফ্রম ডায়াবেটিস অলসো। আমার এরকম প্রচুর পেশেন্টস আছে যারা ডায়াবেটিস রিকভার করে গেছে। মানে ডায়াবেটিস রিকভার কিভাবে হবে আমি একটু বলে দিই। ওই যে আমি আপনাকে যেটা বললাম, যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কারণে ইনসুলিনটা সেলে যেতে পারে না, ঠিক আছে? এবার আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্সটা কম করে দিতে পারেন কোনো রকম ভাবে, ধরুন আপনার কাছে একটা আলাদিনের জাদুকাঠি আছে যেটা দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আপনি কম করে দিলেন, তাহলে ইনসুলিন, অর্গানিক ইনসুলিনটা সেলে সিক্রিয়েট করতে পারলো। সেলে যেই সিক্রিয়েট করলো, তখন কিন্তু ব্লাডের সুগারটাকে কিন্তু টেনে নিয়েও কিন্তু এমপ্যাকিং করে দেবে। তাহলে বাইরে থেকে এক্সোজেনাস ট্যাবলেটস বা এক্সোজেনাস ইনসুলিন নেবার কি দরকার পড়বে না। যদি এখান থেকে এটা কমপ্লিট হয়, তাহলে ওখান থেকে ওটা দরকার পড়বে না। কারণ আপনার এখান থেকে এটা কমপ্লিট হবে কেন? আপনি যে হোমা আইআর টেস্ট করাবেন, তাতেই কিন্তু বোঝা যাবে যে বিটা সেল যদি আপনার ঠিক থাকে। আর আমরা যে সুগারের টেস্টগুলো করাই, তার মধ্যে কি এটা থাকে না? দুর্ভাগ্যবশত কোনো ডাক্তারই এইটা করায় না, যেটা আমি করিয়ে থাকি। যে ইনসুলিনটা করো, মেন ব্যাপার প্যানক্রিয়াসের উপর টেস্ট করতে হবে না। আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আপনার টার্গেট এরিয়াটা থাকবে। তো আমরা তো ডাক্তার, আমরা তো জিনিসটাকে রেকটিফাই করব এবং সেটাকে রিকভার করব। শুধু ম্যানেজমেন্ট করলে তো হবে না। আগে ম্যানেজমেন্ট করতে হবে, তারপর তাকে আবার কন্ট্রোল থেকে রিভার্সে নিয়ে আসতে হবে। যেটা কিছুক্ষণ আগেও যে ভদ্রলোক ফোন করেছিলেন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, উনি রেডি হয়ে গেছেন হায়দ্রাবাদে যেতে, অসহ্য যন্ত্রণা। আমি ওনাকে একটাই কথা বলেছিলাম, আপনি কি আমার কথা মতো চলতে পারবেন? তো উনি তখন কিন্তু আমাকে বলেছিলেন, উনি খুব নামকরা একজন বিজনেসম্যান এবং প্রমোটিং লেভেলে থাকেন। তো উনি তখন বলেছিলেন, ডাক্তারবাবু আপনি যা বলবেন তাই করবো। তো আমি ওনাকে ঠিক যেটা বলেছিলাম, এবং আমি ওনার কাছে খুব, মানে এই জন্যই হয়তো উনি আবেগ অতটা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের মধ্যে আরো ফোন আছে। হ্যালো। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমার একটু প্রেশারের প্রবলেম আছে। আমার বছর 3 কোষ্ঠকাঠিন্য খুব হচ্ছে, আগে ছিল না। কি আপনার সমস্যাটা কি? আপনি কোথা থেকে কথা বলছেন? তমলুক থেকে। তমলুক থেকে কথা বলছেন। আপনার নামটা কি, বয়সটা কত? পলক ঘোষ, বয়স 60। আচ্ছা, সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা হচ্ছে ওনার ইন্টেস্টাইনে। আচ্ছা, ইন্টেস্টাইন নিয়ে একটু, তো ইন্টেস্টাইনের প্রবলেম তো 100 জনের মধ্যে 80 জনেরই রয়েছে। একদমই। এবং এখান থেকে ওনার গ্যাসের প্রবলেমও আছে। এই ইন্টেস্টাইন থেকে গ্যাসের প্রবলেম হয়? হ্যাঁ, ব্যাকটেরিয়াগুলো ওখানে গ্রোথ হয়। ব্যাকটেরিয়া গ্রোথ হলে সেই ব্যাকটেরিয়াল গ্রোথটা আপনার ইয়েটাকে আটকে দিচ্ছে,
মল দ্বারটাকে আটকে দিচ্ছে, মলটা ওখানে বেশি পচে যাচ্ছে। বেশি পচলে কোনো জিনিস আপনি যদি বাড়িতে বেশি জিনিস পচিয়ে রাখেন তাহলে তা থেকে তো দুর্গন্ধ বেরোবে। সেটা দুর্গন্ধটা বেরোলে কোথায় যাবে? সে আপনার শরীরের ভেতরেই তো যাবে। তার শরীরের ভেতরে যদি যায় সেটা তো গ্যাস হিসেবেই যাবে। সেটা যদি গ্যাস হিসেবে যায় সেটা ঠেলাটা কোথায় মারবে? ওপরের দিকে মারবে, কারণ গ্যাস তো সবসময় ওপরের দিকে ওঠে। ঠিক আছে, তো ওপরের দিকে যদি ঠেলা মারে তাহলে ডায়াফ্রামই ঠেলা মারবে, মানে লাংসের এই দিকে। এটা তো একটা ব্যাপার যে আপনি যেটা বলছেন, এটা তো অপারেট করার সব সময় দরকার নেই। না না, ইট ইজ নট অপারেটেবল। কেন এটাকে অপারেট করার? নরমালি ইউরিন যদি হয়, না না, কোনো সমস্যা নেই, এটাকে অপারেট না, এখানে ম্যানেজমেন্ট করতে হবে। ইন্টেস্টাইন ম্যানেজমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। এবং তার জন্য প্রপার টেস্ট, প্রপার রিপোর্টস। ওই জন্য ওনাকেও আমি বলবো যে নিম্নোক্ত যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি ডেফিনেটলি দেখব। আচ্ছা, আপনাদেরকে একটা কথা আবারও বলে দিই, আপনাদের এই যে ক্রিটিক্যাল বা ক্রনিক্যাল যে রোগ, তার মধ্যে প্রেশারটাও পড়ছে। আপনারা মানে স্যার দত্তের সঙ্গে, কারণ স্যার উপাধিটা যখন পেয়েছেন আমার বলতেও তো গর্ববোধ হচ্ছে যে আমরা তো আর স্যারেদেরকে দেখিনি, ওই শুনেছি। তো রবীন্দ্রনাথ তো স্যার ছেড়েই দিলেন। যাই হোক, একজন স্যারকে তো আমরা পেয়েছি যিনি অন্তত স্বাধীন ভারতের থেকে গিয়ে ব্রিটেনের থেকে গিয়ে স্যার ইয়েটা পেয়ে এসেছেন, অ্যাম্বাসেডর স্যার। এবং যখন পেয়েছিলাম, নাইটটা যখন পেয়েছিলাম, আমার দেখবেন অনেকগুলো টিভি মিডিয়া ওটাকে কভার করেছে। তা আপনি দেখলে বুঝতে পারবেন, যখন জড়া ছিল না তখন আমি ঠিক বুঝতে পারছিলাম না নাইট নিচ্ছি না কি নিচ্ছি, কারণ ওই লেভেলের যোগ্য ব্যক্তি কিনা আমি নিজেও জানি না কি বলছেন। হ্যাঁ, কিন্তু আমি তখন একটা জিনিসই ভাবছিলাম যে ব্রিটিশদের হাত থেকে নিচ্ছি। তো আমি কি করলাম, ওই ছবিটা দেখলে বুঝতে পারবেন, তো ওখানে দেখবেন ভারতের জাতীয় পতাকাটা আমার গায়ে জড়ানো আছে। তো আমি তখন ওই ব্রিটিশদের হাত থেকে আগে বলেছিলাম যে আগে আমাকে ভারতের জাতীয় পতাকাটা তোমরা জড়িয়ে দেবে, তারপরও যা ডকুমেন্ট যা দেওয়ার থেকে ওগুলো দেবে। মানে ওটা আমার কাছে ইমেটেরিয়াল হয়ে গেছে, মানে আমার কাছে জাতীয় পতাকাটা মেন। না না, সেটা আমি মানবো না। দেখুন, অনেক ইউ মাস্ট বি প্রাইড অফ ইন্ডিয়া, এটা ভুললে চলবে না। আর প্রাইড অফ বেঙ্গল ডেফিনেটলি। আপনাকে সেভাবে তো আমরা তুলে ধরতে পারিনি, এটা আমাদের কাছে লজ্জার। তো সেটা আগামী দিনে আমরা নিয়মিতভাবেই ওনাকে নিয়ে আসবো। যে কোনো ক্রিটিক্যাল রোগ এত মেডিসিনের দরকার নেই, সুস্থ হবেন, এটা বলছেন ডক্টর দত্ত। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার জুভেনাইল ডায়াবেটিস টাইপ 1। হ্যাঁ, আমার 1994 থেকে, মানে ক্লাস 9-এ যখন পড়ি তখন থেকে ডায়াবেটিস। আপনার কি টাইপ 1 জেনেটিক, মানে বাবার মায়ের ছিল কি? না না না, আমাদের মামার বাড়ি বা বাড়ির ফ্যামিলিতে কারো ছিল না। আমার ছোটবেলায় শুনেছি হাম হয়েছিল, যে হামটা নাকি ভেতরে কি লাট খেয়ে যায় বলে, দিয়ে 8 বছর পরে আর কি এরকম হয়েছিল, জানি না, ডাক্তার ওরা বলছিল প্যানক্রিয়াসে। ব্যাস, বুঝতে পেরেছি। এবার আপনি শুনুন, ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে ওনার বিটা সেলটাই কম আছে। যদি যে টেস্টটা বললাম সেই টেস্টটা যদি উনি করান, ওনার বিটা সেলটাই কম আছে। এবার কথা হচ্ছে কি, বিটা সেল যদি রিজেনারেট করিয়ে দিই আমি, বিটা সেল যদি আমি রিজেনারেট করিয়ে দিই, দ্যাট হ্যাজ বিন অলসো মনিটর্ড বাই টেস্ট, হ্যাঁ, যদি বিটা সেল রিজেনারেট করিয়ে দিই তাহলে টাইপ 1টা টাইপ 2-তে কনভার্ট হয়ে যাবে। ঠিক বলছি তো? অ্যান্ড টাইপ 2টা ইন দ্য লং রান রিভার্স ভি হতে পারে। অনেক রকম প্রশ্ন থাকে, যেমন ভুঁড়ি থাকলে তার কি সুগার হবেই, এরকম একটা কথা আমি শুনি, এবং কথাটা যে খুব মিথ্যে তা নয়। না, খুব বড় ভুঁড়ি, বেশ উঁচু হয়ে রয়েছে, তার কারণ কি জানেন? আমার তাকে দেখলেই কেন জানি জিজ্ঞেস করতে ইচ্ছে করে, সুগার আছে? হ্যাঁ, তার কারণ কি জানেন? যার ভুঁড়ি আছে তার মানে বেসিক্যালি আপনি তো ভুঁড়ি দেখছেন, আমরা দেখি ফ্যাট। ঠিক আছে, ফ্যাট যদি থাকে তার ট্রাইগ্লিসারাইড হাই হবে, ট্রাইগ্লিসারাইড যদি হাই থাকে বা তার কোলেস্টেরল হাই হবে, তার কোলেস্টেরল যদি হাই থাকে, ট্রাইগ্লিসারাইড, এই দুটোই যদি হাই থাকে তাহলে তার ব্লাড প্রেশার হাই হবে। যদি এই তিনটে জিনিসই হাই থাকে, ডেফিনেটলি আমি আপনাকে বলছি যে কোনো একটা হাইও যদি থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স হাই হবে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আর ডায়াবেটিস দুটো এক জিনিস নয়। যেহেতু ওটার নাম ইনসুলিন, তাই সবাই ওটার সাথে ডায়াবেটিস জড়িয়ে নেয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট যে ইনসুলিন রেজিস্ট্যান্স আর ডায়াবেটিস আলাদা জিনিস সম্পূর্ণ। বাট ইনসুলিন রেজিস্ট্যান্সকে যদি কম করা যায়, তখন সুগার থেকে শুরু করে, প্রেশার থেকে শুরু করে, কোলেস্টেরল থেকে শুরু করে সব রিডিউস হতে থাকবে। থ্যাংক ইউ ডক্টর। স্যারকে আজকে বিদায় দিতে হচ্ছে, তবে খুব দ্রুত নিয়ে আসবো নিয়মিত হারে, এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ আমরা চাই যে এই বিকট বিদঘুটে আদিকালের স্বামী বিবেকানন্দেরও তো প্রয়াণ হয়েছিল এই রোগে। এই যে টেস্টগুলো না, এগুলো 1980 সালের টেস্ট। আপনি ঠিকই বলেছেন। আজকের মতো শেষ করতে হচ্ছে, আমরা দ্রুত ফিরে আসবো। নমস্কার।
ধন্যবাদ।